হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকের ক্লাসে ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট করব একটা, ঠিক আছে। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমি একটা ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট শুরু করতে চলেছি। তো আজকে হচ্ছে কি ক্লাস 1, ঠিক আছে। এখানে হিস্ট্রি থেকে প্রশ্ন থাকবে, জিওগ্রাফি থেকে থাকবে এবং পলিটি থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটি আছে সেটা হচ্ছে নিম্নের কে ভারতের তোতা পাখি নামে পরিচিত। প্রথমে পয়েন্ট হচ্ছে কি তোতা পাখি। তোতা পাখি নামে কে পরিচিত? আমির খুসরো, ফিরোজ শাহ, হুসেন শাহ নাকি গুরু নানক? তো দেখো, ভারতের তোতা পাখি নামে পরিচিত হচ্ছে আমির খুসরো, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এক একটা। এবং আমির খুসরোকে কি বলা হয়? উর্দু যে সাহিত্য, ঠিক আছে, উর্দু সাহিত্যের জনক বলা হয়। এটাও কিন্তু মনে রাখবে, উর্দু সাহিত্যের জনক বলা হয়, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কী আছে, শ্রীচৈতন্য মহাপ্রভু নিম্নের কোন শাসকের সমসাময়িক কালের? সিকন্দর শাহ, আলাউদ্দিন হুসেন শাহ, মোহাম্মদ শাহ নাকি বাবর? তো দেখো, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আলাউদ্দিন হুসেন শাহ, ঠিক আছে। এই আলাউদ্দিন হুসেন শাহের সমসাময়িক। এবং তিনি কে ছিলেন? বাংলার একজন শাসক ছিল। আমাদের যে বাংলা, সেই বাংলার শাসক ছিলেন, ঠিক আছে। এবং তিনি বাংলাতে কি করেছিলেন? হুসেন বংশের সংস্থাপক ছিলেন। হুসেন বংশের সংস্থাপনা করেন, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কুতুব মিনার নিম্নের কার নামে নামকরণ হয়? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বখতিয়ার কাকি নাকি কোনোটিই নয় এখানের? তো দেখো, কুতুব মিনার, যে কুতুব মিনার নামকরণ, তার পেছনে যদি যিনি আছেন তিনি হচ্ছেন কে? বখতিয়ার কাকি। ইনি হচ্ছেন কে? কুতুবুদ্দিন আইবকের গুরু। এনার সম্পূর্ণ নাম হচ্ছে খোয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ঠিক আছে, খোয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এবং তিনি ছিলেন কে? কুতুবউদ্দিন আইবকের গুরু। এবং এই কুতুব মিনারের যিনি স্থাপনা শুরু করেন সেটা হচ্ছে কে? কুতুবউদ্দিন আইবক। এবং এটাকে কমপ্লিট করেন কে? ইলতুৎমিশ। তাহলে কমপ্লিট কে করেন? ইলতুৎমিশ, ঠিক আছে। এটাও কিন্তু মনে রাখবে। এরপর দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দাদাভাই নরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মতিলাল নেহেরু নাকি উমেশচন্দ্র ব্যানার্জি? তো দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো, জাতীয় কংগ্রেস নিয়ে কয়েকটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। যেমন কি, জাতীয় কংগ্রেসের সংস্থাপনা বা স্থাপনা হয় 28শে ডিসেম্বর 1885। এটা গুরুত্বপূর্ণ। স্থাপনা করেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম, ঠিক আছে। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, 1885। তিনি কোন অধিবেশনে ছিলেন? বোম্বে অধিবেশন, ঠিক আছে। এরপর হচ্ছে প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? জর্জ ইউলে, 1885-তে, ঠিক আছে। কততে ছিলেন? তো জর্জ ইউলে ছিলেন 1888, ঠিক আছে। এটা 1888, হ্যাঁ। এরপর প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, 1917-তে ক্যালকাটা অধিবেশনে, কলকাতার অধিবেশনে 1917 সালে মানে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। এরপর দেখো, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, 1925 কানপুর অধিবেশন, ঠিক আছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে মহাত্মা গান্ধী বেলগাম অধিবেশনে কী ছিলেন? সভাপতি ছিলেন 1924-এর মধ্যে। এবং কংগ্রেস দুভাগে যখন ভাগ হয়েছিল সেটা হচ্ছে 1907-এর সুরাট অধিবেশন, ঠিক আছে, 1907-এর সুরাট অধিবেশন। এবং সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। আর 1896 যে কলকাতা অধিবেশন, সেখানে সভাপতি ছিলেন আর.এম. সায়ানি। এবং সেখানে কি হয়েছিল? বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। এবং 1911 যে কলকাতা অধিবেশন, সেখানে সভাপতি কে ছিলেন? দীন সাহা ওয়াচা। এবং এখানে কি জনগণ মন গাওয়া হয়েছিল প্রথমবারের জন্য, ঠিক আছে। তো জাতীয় কংগ্রেস সম্পর্কে এই কয়েকটি তথ্য, যেমন কখন স্থাপনা হয়, কে স্থাপনা করে, প্রথম সভাপতি কে ছিলেন, প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউপিএসসির একটা প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছিল। এরপর হচ্ছে মহাত্মা গান্ধী কখন সভাপতিত্ব করেন, কংগ্রেস কখন দুভাগে ভাগ হয়, এবং কলকাতা অধিবেশনে কখন বন্দে মাতরম গাওয়া হয় আর কখন জনগণ মন গাওয়া হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো পরবর্তী,
গান্ধীজিকে কোন সালে হত্যা করা হয়? গান্ধীজিকে কোন সালে হত্যা করা হয়? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি 30শে জানুয়ারি, ঠিক আছে দেখে নাও, 30শে জানুয়ারি 1948 নাথুরাম গডসে কী করেন? হত্যা করেন। এবং এটি কোথায় করেছিলেন? বিড়লা হাউস, নিউ দিল্লি। জায়গাটার নাম কি? বিড়লা হাউস, নিউ দিল্লি। ঠিক আছে, এই বিড়লা হাউসের নাম পরিবর্তন হয়ে এখন কি হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো এই 30শে জানুয়ারি আমরা কি হিসাবে মানে পালন করি? শহীদ দিবস। ঠিক আছে, শহীদ দিবস। এবং 23শে মার্চ সেদিনও কিন্তু আমরা কি শহীদ দিবস হিসাবে পালন করি, কারণ সেদিন ভগৎ সিংয়ের সাথে আরও যে 3জন ছিল তাদেরকে কী হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো আইন ই আকবরী পুস্তকটি কে লিখেছিলেন? আকবর নাকি আবুল ফজল নাকি বাবর নাকি শাহজাহান? তো আইনে আকবরী এই যে বইটি, এটি লিখেছিলেন কি? আবুল ফজল। তিনি কে ছিলেন? আকবরের মানে সভাকবি ছিলেন। কার সভাকবি? আকবর, মুঘল সম্রাট আকবরের সভাপতি। ঠিক আছে, এরপর দেখো বাংলার সংস্থাপক, বাংলার সংস্থাপক মুর্শিদ কুলি খাঁ। প্রথমত মনে রাখবে বাংলার সংস্থাপককে মুর্শিদ কুলি খাঁ। তার প্রথম রাজধানী কোথায় করেন? মুর্শিদাবাদ, আলীনগর, বীরভূম নাকি আলিপুর? তো বাংলার সংস্থাপক মুর্শিদ কুলি খাঁ তার প্রথম যেটা রাজধানী করেছিল সেটা হচ্ছে কি? মুর্শিদাবাদ। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? একটু আগেই তোমাদেরকে বললাম কে ছিলেন? সরোজিনী নাইডু। এবং প্রথম মহিলা কে ছিলেন? অ্যানি বেসান্ত। আর প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? সরোজিনী নাইডু। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে? গীতা রহস্য বইটির লেখক কে? গীতা রহস্য বইটির লেখক কে? বালগঙ্গাধর তিলক নাকি লালা লাজপত রায় নাকি অরবিন্দ ঘোষ নাকি মহাত্মা গান্ধী? তো গীতা রহস্য বইটির লেখক হচ্ছে কে? বালগঙ্গাধর তিলক। ইনি কী ছিলেন? ইনি দুটো কিন্তু নিউজ পেপার চালু করেছিলেন। একটার নাম হচ্ছে কি? কেশরী, আর একটার নাম হচ্ছে মারাঠা। ঠিক আছে, এই কেশরীটা কী ছিল? মারাঠা ভাষায় লেখা একটা নিউজ পেপার, এবং এই মারাঠা ছিল একটা ইংলিশ নিউজ পেপার। ঠিক আছে, এবং মহাত্মা গান্ধীজির একটা পত্রিকার নাম কি? হরিজন পত্রিকা। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে, হরিজন পত্রিকা। এরপর দেখো কি নিম্নের কোন রাজ্যটি অহোম বংশ দ্বারা শাসিত হয়েছে? দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা সাধারণত কোথাও দেখি না, কিন্তু এই প্রশ্নটা কি যে পিএসসির যে ক্লার্কশিপ সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা। ঠিক আছে, তো অহোম বংশ দ্বারা শাসিত হয়েছে নিম্নের কোন রাজ্যটি? আসাম নাকি বাংলা নাকি উড়িষ্যা নাকি কর্ণাটক? তো অহোম বংশ দ্বারা যে রাজ্যটি মানে বর্তমানে যে রাজ্যটি শাসিত হয়েছে সেটা হচ্ছে কি? আসাম। ঠিক আছে, আসাম। এবং এই অহোম বংশটি মানে কখন শাসন চালায়? 1228 থেকে 1826। এটার সংস্থাপককে সুখাপ্পা বলে একজন। ঠিক আছে, সুখাপ্পা। ইনি কে ছিলেন? ইনি ছিলেন মং মাও এর মং মাও। ঠিক আছে, এখানে প্রিন্স ছিলেন। এই বর্তমানে এই জায়গাটি কোথায়? এটা হচ্ছে চায়না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে অহোম বংশ দ্বারা শাসিত হয়েছে কোন রাজ্য? আসাম। এটা হচ্ছে অ্যান্সার। আসাম শাসিত হয়েছে 1228 থেকে 1826। সুখাপ্পা করেছিলেন, এটার সংস্থাপক ছিলেন এই অহোম বংশের, এবং তিনি কী ছিলেন? মং মাওয়ের প্রিন্স ছিলেন। সেটি বর্তমানে কোথায় অবস্থিত? চীনে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোন পর্বতশ্রেণী পশ্চিমবাংলাকে সিকিম থেকে পৃথক করে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পশ্চিমবাংলাকে সিকিম থেকে পৃথক করে কোন পর্বতমালা? ঠিক আছে, দুর্বিন্দার পর্বতমালা নাকি অযোধ্যা নাকি বিহারীনাথ নাকি সিঙ্গলীলা? তো দেখো মানে পশ্চিমবঙ্গকে সিকিম থেকে পৃথক করে সেটা হচ্ছে কি? সিঙ্গলীলা। এরপর সিঙ্গলীলা পর্বতের অবস্থানটা যদি দেখো ঠিক দার্জিলিংয়ের উপরে এই জায়গায়। ঠিক আছে, এটা কি করছে? সিকিমকে
আর পশ্চিমবাংলাকে আলাদা করছে। এরপর দেখো বামুনি এবং তুর্গা, ঠিক আছে, এই জলপ্রপাত দুটি কোথায় অবস্থিত? দার্জিলিং নাকি পশ্চিম মেদিনীপুর নাকি বাঁকুড়া নাকি পুরুলিয়া? তো দেখো বামুনি এবং হচ্ছে কি তুর্গা জলপ্রপাত এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়ার কোথায়? অযোধ্যা পাহাড়, ঠিক আছে, কোথায়? অযোধ্যা পাহাড়। এরপর দেখো দার্জিলিংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত, সেটা হচ্ছে কি উইস্টল, নাম কি হচ্ছে উইস্টল, ঠিক আছে, নামটা একটু অন্যরকম। আরেকটা হচ্ছে কি পাগলা ঝোড়া, পাগলা ঝোড়া। আরেকটা হচ্ছে কি রিম্বিক। এগুলো হচ্ছে কোথাকার জলপ্রপাত? এগুলো হচ্ছে দার্জিলিং, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এরপর দেখো কি গঙ্গা নদী কোথায় ভাগীরথী ও পদ্মা নামে দুভাগে ভাগ হয়েছে? কোথায় গঙ্গা নদী দুভাগে ভাগ হয়েছে? দেখো বিহার হয়ে ঝাড়খণ্ডের যে রাজমহলের পাহাড় সেখান দিয়ে কী করেছে পশ্চিমবঙ্গে ঢুকেছে, এবং একটা জায়গা থেকে কি একদিকে পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে, আর একটা হচ্ছে কি ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে পড়েছে। তো এই যে জায়গাটায় আলাদা হয়েছে গঙ্গা নদী সেটা হচ্ছে কি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোন জায়গায়? ধুলিয়ান বলে একটি জায়গা আছে, ধুলিয়ান, ঠিক আছে। তো সেখানে যে কি হয়েছে গঙ্গা নদী দুভাগে ভাগ হয়েছে, একটা পদ্মা নামে কোথায় চলে গেছে বাংলাদেশ, এবং ভাগীরথী হুগলি নামে কোথায় এসছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? জলঢাকা, তিস্তা, দামোদর নাকি মহানন্দা? তো দেখো এই যে জলপাইগুড়ি শহরটা এটা হচ্ছে কি তিস্তা নদীর কিন্তু তীরে গড়ে উঠেছে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গ এবং আসামের সীমারেখা ধরা হয়? পশ্চিমবঙ্গ এবং আসামের সীমারেখা ধরা হয় কাকে? মহানন্দা, তিস্তা, সংকোচ নাকি এইগুলির মধ্যে কোনোটিই নয়? তো দেখো পশ্চিমবঙ্গ এবং আসামের যে সীমারেখা ধরা হয় তাকে হচ্ছে কি সংকোচ নদীকে। এই যে এখানে দেখো পশ্চিমবঙ্গের ম্যাপটা, এখানে হচ্ছে কি আসাম, এই সাইডে হচ্ছে আসাম, এটা হচ্ছে পশ্চিমবাংলা এবং এটা হচ্ছে ভুটান। তো পশ্চিমবঙ্গ এবং আসামের বর্ডার এরিয়া জুড়ে যে নদীটা আসছে সেটা হচ্ছে কি সংকোচ নদী, ঠিক আছে, সেটা হচ্ছে সংকোচ নদী। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? দেখো এটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন, এই প্রশ্নটা কিন্তু সকলেই ভুল করে ম্যাক্সিমাম। ভারতের দক্ষিণতম বিন্দু, প্রথমত প্রশ্নটা ভালো করে পড়বে, কী লেখা আছে ভারতের দক্ষিণতম বিন্দু, ইন্দিরা কল নাকি কিবুথি নাকি কন্যাকুমারী নাকি পিগমেরিয়ান পয়েন্ট? তো দেখো তোমাদেরকে একটা ছোট্ট ম্যাপের মাধ্যমে বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে কি ভারত, এটা হচ্ছে ভারত, ঠিক আছে। তো ভারতের এটা হচ্ছে কি উত্তরতম বিন্দু, এটা দক্ষিণতম বিন্দু, এটা পূর্বতম এবং এটা হচ্ছে পশ্চিম। তাহলে উত্তরে কে আছে? এটা হচ্ছে ইন্দিরা কল, এইখানে হচ্ছে ইন্দিরা কল, এটি কোথায় অবস্থিত? লাদাখ। এবং একদম পূর্বে কে আছে? কিবুথি, জায়গাটির নাম হচ্ছে কি কিবুথি, অরুণাচল প্রদেশ। এবং পশ্চিমে কি আছে? পশ্চিমে জায়গাটির নাম হচ্ছে গুহার বা গোরমাতা, গুহার, ঠিক আছে, এটা কোথায়? গুজরাট। এবং দক্ষিণে এটা হচ্ছে কি কন্যাকুমারী, কন্যাকুমারী, ঠিক আছে। কিন্তু এরপর তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এটা হচ্ছে কি ভারতের মুখ্য ভূমি, তাছাড়াও কি এখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আছে এখানে লক্ষদ্বীপ, ঠিক আছে। তো এই আন্দামানের এই গ্রেট নিকোবরে অবস্থিত একটি জায়গার নাম হচ্ছে কি পিগমেরিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, পিগমেরিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। তো এরপর দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারো যে ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি পিগমেরিয়ান পয়েন্ট, কিন্তু ভারতের মুখ্য ভূমির দক্ষিণতম বিন্দু হচ্ছে কি কন্যাকুমারী। তো তাহলে দেখো ভারতেরই বলেছে যেহেতু ভারতের, তার মানে হচ্ছে কি পিগমেরিয়ান পয়েন্ট, কিন্তু যদি বলে ভারতের মুখ্য ভূমির তাহলে হচ্ছে কি কন্যাকুমারী বা কেপ কোমরিন, কন্যাকুমারীর আরেকটি নাম, ঠিক আছে। এরপর দেখো ভারতের মানক সময়রেখা,
ঠিক আছে, 82.5 পূর্বী দেশান্তর কোথার থেকে ধরা হয়? উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ নাকি বিহার নাকি তামিলনাড়ু? তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে কি, মানক সময়রেখা কত? 82.5 পূর্বী দেশান্তর কোথার থেকে ধরা হয়? এইটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কোন জায়গার থেকে? মির্জাপুর। মির্জাপুর বলে একটি জায়গা আছে, সেখান থেকে কিন্তু এই ভারতের মানক সময়রেখা ধরা হয়। তো কোন কোন স্টেটের মধ্য দিয়ে মানক সময়রেখাটা গেছে সেটা তোমরাও জেনে রাখো। প্রথম হচ্ছে কি উত্তরপ্রদেশ, প্রথমে হচ্ছে কি উত্তরপ্রদেশ, তারপর এসছে কি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঠিক আছে, তারপর হচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। তাহলে হচ্ছে কি এই যে স্টেট, এগুলোর মধ্যে দিয়ে ভারতের মানক সময়রেখা সেটা কিন্তু গেছে। প্রথম হচ্ছে ইউপি, তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। এরপর দেখো কি, কোন দুটি নদীর মিলনের ফলে রচনা দোয়াব, প্রথমে নামটা হচ্ছে কি রচনা দোয়াব সৃষ্টি হয়েছে? চেনাব এবং রাবি, চেনাব এবং ঝেলাম নাকি সতলুজ এবং ব্যাস? তো দেখো রচনা দোয়াব, তার আগে তাহলে তোমাদেরকে একটা ছবি দেখায়, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি সিন্ধু নদী, ঠিক আছে, এটা ধরো সিন্ধু নদী, এটা হচ্ছে কি ঝেলাম, এটা হচ্ছে চেনাব, এটা হচ্ছে রাবি, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে কি সতলুজ। এটা সব হচ্ছে কোথায় মিশেছে? সিন্ধু নদীতে মিশেছে। তো দেখো চেনাব এবং রাবি, ঠিক আছে, এটা হচ্ছে কি চেনাব এবং এটা হচ্ছে রাবি, চেনাব এবং রাবি, চেরা রচনা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি রচনা দোয়াব, ঠিক আছে। এবং চেনাব এবং ঝেলম, তার মধ্যে কি হচ্ছে ছেজ বা CH জে, ঠিক আছে। এবং ব্যাস এবং সতলুজের মধ্যে কি হচ্ছে বিস্ট, তাহলে হচ্ছে কি চেনাব এবং রাবির মধ্যে কি হয়েছে রচনা দোয়াব, তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। চেনাব এবং ঝেলমের মধ্যে চেনাবের CH, ঝেলমের জে, ঠিক আছে। সতলুজ এবং ব্যাসের মধ্যে বিস্ট, BIST, ST সতলুজ, BI হচ্ছে ব্যাস, ঠিক আছে, এরকমভাবে মনে রাখবে। এরপর দেখো ভারতের প্রথম কফি চাষ কোথায় হয়? তামিলনাড়ু নাকি কেরালা নাকি কর্ণাটক নাকি গোয়া? দেখো এখানে কর্ণাটক, এই অ্যান্সারটা কিন্তু সবাই জানে, ঠিক আছে। তাহলে ভারতের কফি চাষ প্রথম কোথায় হয়? কর্ণাটক। কর্ণাটকের কোথায় হয়? বাবা বুদানের পাহাড়, ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে বাবা বুদানের পাহাড়। এটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতমালার কিন্তু একটা অংশ, পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে। এই পশ্চিমঘাট পর্বতমালার আরও একটি নাম হচ্ছে কি সহ্যাদ্রি, কারণ সহ্যাদ্রি শব্দের অর্থ হচ্ছে সঙ্গে সঙ্গে চলা। এরপর দেখো প্রায়দ্বীপীয় ভারত, প্রায়দ্বীপীয় ভারতের একমাত্র সদাবাহার নদী। প্রায়দ্বীপীয় ভারত বলতে কি, এই যে এখানে জল, এখানে জল, এখানে জল, যে ভূমিটা কি 3 দিক থেকে জল দ্বারা বেষ্টিত থাকে বলা হয় প্রায়দ্বীপীয়। তাহলে প্রায়দ্বীপীয় ভারতের কি বলা হয়েছে? সদাবাহার নদী। সদাবাহার নদী বলতে কি যেখানে চিরকাল অর্থাৎ 12 মাসেই জল থাকে, তা সেইটি হচ্ছে কোন নদীটি? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী নাকি মহানদী? তো দেখো সদাবাহার নদী হচ্ছে কি যেখানে সবসময় জল থাকবে, তো সেই নদীটি কোনটি? সেটা হচ্ছে কাবেরী, ঠিক আছে, সেই নদীটি হচ্ছে কাবেরী নদী। এবার হচ্ছে কাবেরী সম্পর্কে তোমাদের কয়েকটা তথ্য, যেমন কাবেরী নদীর উদ্গম বা যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি কোন পাহাড় থেকে? কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়, কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড় থেকে শুরু হয়েছে। কাবেরী জল বিবাদ, এটা তোমরা আশা করি সকলেই শুনেছো, কাবেরী জল বিবাদ। আচ্ছা তোমরা বলো তো এখানে কোন একটা ইউনিয়ন টেরিটরি এটাতে মানে এই বিবাদের মধ্যে আছে? এটা কিন্তু কেউ বলতে পারো না। স্টেটের নামগুলো সকলেরই মনে আছে, একটা হচ্ছে কি কর্ণাটক,
তারপর কি আছে, কেরালা, তামিলনাড়ু, ঠিক আছে, কিন্তু একটা ইউটিও এর সাথে যুক্ত, সেটা হচ্ছে কি পুডুচেরি। এটা কিন্তু মনে রাখবে, একমাত্র ইউটি যে কিনা কাবেরী জল বিবাদের সাথে যুক্ত। এরপর দেখো পলিটির কয়েকটা প্রশ্ন। প্রথমে দেখো কি বলেছে, প্রস্তাবনায় ভারত শব্দের ব্যবহার কতবার হয়েছে। দেখো প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসতে পারে, বলছে প্রস্তাবনায় ভারত শব্দের ব্যবহার কতবার হয়েছে। তো দেখো প্রস্তাবনাটা কি বলছে, আমরা ভারতের জনগণ, এখানে একবার হয়েছে। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদ আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। তাহলে কতবার ভারত শব্দের ব্যবহার হয়েছে, দুবার, এইখানে একবার এবং এইখানে একবার, ঠিক আছে, তাহলে কতবার, দুবার। এরপর দেখো আমাদের যে প্রস্তাবনা সেই সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন কি 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু, 13ই ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহরু কী করেছিল, উদ্দেশ্য প্রস্তাব এনেছিল এবং সেটি 22শে জানুয়ারি 1947 সালে পাস হয় এবং সেটিই পরবর্তী ক্ষেত্রে কী হয়, প্রস্তাবনা হয়। ভারতের স্বরূপ, ঠিক আছে, একটা প্রশ্ন আসে যে প্রস্তাবনায় ভারতের স্বরূপটা কীরকম, তো সেটা হচ্ছে কি এরকমভাবে মনে রাখবে, এস 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 ডি আর। এস কথার হচ্ছে সোভারেন, ঠিক আছে, এস কথার হচ্ছে সোশ্যালিস্ট, এস কথার হচ্ছে কি সেকুলার, ডি কথার হচ্ছে ডেমোক্রেটিক এবং আর কথার হচ্ছে রিপাবলিক। রিপাবলিক শব্দের অর্থ কি, যেখানে কিন্তু প্রেসিডেন্ট মানে ভোট দেওয়ার মাধ্যমে ইলেক্টেড হয়, ঠিক আছে। এখানে কত প্রকার ন্যায়ের কথা বলা হয়েছে আমাদের প্রস্তাবনায়, 3 প্রকার। একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা হচ্ছে কি ইকোনমিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে কি পলিটিক্যাল জাস্টিস, ঠিক আছে। এখানে 5 প্রকার লিবার্টির কথা বলা হয়েছে। একটা হচ্ছে থট, এক্সপ্রেশন, ব্রিফ, ফেথ এবং ওরশিপ। এই যে এগুলো দেখো কি বলা হয়েছে, উপাসনার স্বাধীনতা, বিশ্বাস, ধর্ম, মত প্রকাশ, চিন্তা, ন্যায় বিচার, ঠিক আছে। এরপর দেখো কি বলা হয়েছে, প্রস্তাবনায় ভারত শব্দের ব্যবহার তাহলে দুবার হয়েছে এবং এখানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে, স্ট্যাটাস এবং অপরচুনিটি, ঠিক আছে, স্ট্যাটাস এবং অপরচুনিটি। তো প্রস্তাবনা সম্পর্কে এই কয়েকটি তথ্য, যেমন কি স্বরূপটা কীরকম, এটা হচ্ছে শর্ট ফর্ম এস 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 ডি আর, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। 3 ধরনের ন্যায় জাস্টিসের কথা বলা হয়েছে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস। এবং ইকুয়ালিটি 2 ধরনের, একটা হচ্ছে স্ট্যাটাস আর একটা হচ্ছে অপরচুনিটি, ঠিক আছে। এরপর দেখো সিকিম কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সহরাজ্য, অঙ্গরাজ্য নয় কিন্তু সহরাজ্য, কোন সংবিধান সংশোধন, 35তম, 36, 42 নাকি 7? তো দেখো ভারতের যে সিকিম ভারতের মানে একটা সহরাজ্য হিসাবে যুক্ত হয় কখন, সেটা হচ্ছে 35তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1974, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবং অঙ্গরাজ্য হিসাবে যুক্ত হয় 36তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1975 সালে 16ই মে, ঠিক আছে। সিকিম কী হয়, ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে যুক্ত হয় এবং কি এবং এটি ভারতের 22তম রাজ্য হিসাবে যুক্ত হয়। এরপর দেখো আরেকটা প্রশ্ন, তাহলে সংবিধানের ভাগ 1-এর কত নাম্বার আর্টিকেলে এটি বলা হয়েছে যে ভারত কোনো একটা বিদেশি রাজ্যকে ভারতের মধ্যে যুক্ত করতে পারে, এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এরপর দেখো 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976
এইখানে কি করা হয়েছিল, প্রস্তাবনায় 3টি শব্দ সোশ্যালিস্ট, সেকুলার এবং অখণ্ডতা। একটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা হচ্ছে অখণ্ডতা। এই 3টি শব্দ কিন্তু 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল, ঠিক আছে। এরপরও কি 7 নম্বরে কি ছিল, এই 7 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হয়েছিল, স্টেট রিকনস্ট্রাকশন অ্যাক্ট কিন্তু এসেছিল। এরপর দেখো সংবিধানের ম্যাগনা কার্টা কাকে বলা হয়, ভাগ 3, ভাগ 4, ভাগ 5, ভাগ 6। তো সংবিধানের ম্যাগনা কার্টা বা অধিকারপত্র, এটা এই শব্দের অর্থ কি, অধিকারপত্র, অধিকারপত্র, ঠিক আছে। তো ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয় কাকে, ভাগ 3কে। ভাগ 3-এ কী আছে, ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। ভাগ 4-এর মধ্যে কী আছে, ডিপিএসপি, ঠিক আছে, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, আর্টিকেল 36 থেকে 51। ভাগ 5-এ কী আছে, ইউনিয়ন, ঠিক আছে, 52 থেকে 151। এবং ভাগ 6-এ কী আছে, স্টেট বা রাজ্যের কথা বলা হয়েছে, আর্টিকেল 152 থেকে 237, ঠিক আছে। এরপর দেখো আজকের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি, সংবিধানের ভাগ 4A বা 4-এর ক কোন দেশ থেকে নেওয়া হয়েছে। প্রথমত 4A এটা কি, এটা হচ্ছে মূল কর্তব্য, ঠিক আছে, মূল কর্তব্য। এটা কিন্তু 4A বলা হয়েছে কারণ কি, এটা কিন্তু আগে সংবিধানের সাথে যুক্ত ছিল না, পরবর্তী ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি মানে সংবিধানে আনা হয়েছে। তো এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, রাশিয়ার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। কোথার থেকে নেওয়া হয়েছে, রাশিয়ার থেকে নেওয়া হয়েছে। 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তার মাধ্যমে নেওয়া হয়েছে। এবং এটি সিফারিশ করেছিল কি, সর্দার সোয়ার্ন সিং সমিতি। কে করেছিল, সর্দার সোয়ার্ন সিং সমিতি। এই সমিতির কিন্তু রেকমেন্ডেশনেই আমাদের যে মূল কর্তব্য, সেই মূল কর্তব্য 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করা হয়। এরপর দেখো শেষ প্রশ্ন কি আছে, মন্ত্রিপরিষদ সামূহিক রূপে মানে সবাই একসাথে লোকসভার প্রতি উত্তরদায়ী, ঠিক আছে। এটা হচ্ছে একটা কি স্টেটমেন্ট, মন্ত্রিপরিষদ সামূহিক রূপে লোকসভার প্রতি উত্তরদায়ী। এটি সংবিধানের কততম আর্টিকেলে লেখা রয়েছে, আর্টিকেল 75-এর 3-এ, নাকি আর্টিকেল 74, নাকি আর্টিকেল 75, নাকি আর্টিকেল 75(2)। তো দেখো মন্ত্রিপরিষদ সামূহিক রূপে লোকসভার প্রতি উত্তরদায়ী, এটা হচ্ছে কোথায় লেখা আছে, আর্টিকেল 75-এর 3 এটাতে কিন্তু লেখা আছে। আর্টিকেল 74-এ কি লেখা আছে, যে প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেওয়ার জন্য, কিসের জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে, ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদ থাকবে। আর্টিকেল 75-এ কি বলা হয়েছে, 75 বলছে কি, মন্ত্রীর নিযুক্তি, অর্থাৎ কোন মন্ত্রী কোন পদটা পাবে, ঠিক আছে, তার নিযুক্তি কী করবে, পিএমের সলাহা অ্যাডভাইসে কে করবে, প্রেসিডেন্ট, ঠিক আছে। এবং আর্টিকেল 75(2) এতে কি লেখা আছে, যে মন্ত্রী ব্যক্তিগত রূপে প্রেসিডেন্টের কাছে কিন্তু উত্তরদায়ী থাকবে। এটা কোথায় লেখা আছে, আর্টিকেল 75(2)-তে প্রেসিডেন্টের কাছে। কারণ প্রেসিডেন্ট কি করে, পিএমের অ্যাডভাইস নিয়ে মন্ত্রী কিন্তু বা মন্ত্রী পরিষদ কিন্তু কি করে, নিযুক্ত করে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি ক্লাসটিতে তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছো। এবং যদি তোমরা চাও যে এই ক্লাসটির একটা সম্পূর্ণ পিডিএফ, মানে যেখানে প্রত্যেকটা ডাটা লেখা থাকবে, সেরকম যদি তোমরা পিডিএফ চাও, তাহলে কিন্তু তোমরা কি করবে, আমাদের যে মানে ডেসক্রিপশন বক্স থাকবে, সেখানে টেলিগ্রাম চ্যানেল
এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, সেখানে কি করবে তোমরা যুক্ত হয়ে যাবে, বা আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও কিন্তু মেসেজ করতে পারো, ঠিক আছে। এবং দেখো তোমাদের জন্যই এত কিছু করা, তো তোমরা অবশ্যই এই যে ভিডিওটা বা এই যে ক্লাসটা এটা কি করবে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমরা যদি চাও যে এটার পার্ট 2 বা সেট 2টা আসুক, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।